পদার্থের অবস্থা লেকচার 4 এ সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস ক্লাসে ব্যাপন এবং নিঃসরণ নিয়ে বেসিক কনসেপ্ট ডিসকাস করেছিলাম এবং একটা সিকিউ সলভ করেছিলাম। সো এর ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 4 এ অনেকগুলো সিকিউ সলভ করব ইনশাআল্লাহ। সো দেখা যাক। এইজন্য আমি এখানে দেখো সিকোয়েন্স 2 থেকে শুরু করেছি, কারণ আমরা প্রিভিয়াস লেকচারে রাজশাহী বোর্ড 25 সলভ করেছিলাম। সো দ্যাট মিনস আমরা সিকিউ 1 সলভ করেছি। সো আমরা সিকিউ 2 থেকে শুরু করি। আচ্ছা, দেখা যাক আমরা কয়টা সিকিউ সলভ করতে পারি। আমি এখানে বেসিক কনসেপ্টটা ডিসকাস করব। আই মিন অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা আমাদের কমেন্ট বক্স চেক করবা, ইউটিউবে দেখো বা ফেসবুকে দেখো, যেখান থেকে ভিডিও দেখো তোমরা সেখানে দেখবা আমি একদম অ্যান্সার স্ক্রিপ্টটা দিয়ে দিছি। ঠিক আছে, জাস্ট তোমরা পিডিএফটা কি করবা, ডাউনলোড করে ফেলবা বা লিখে প্র্যাকটিস করবা, পারবা আশা করি। সো পাত্র দুটির মুখ খুলে দিলে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে বিশ্লেষণ করো। তো আমরা বলছিলাম যার আণবিক ভর কম সে তার ব্যাপন হার বেশি হবে, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কি হবে, কম হবে। যেমন এখানে N2O এর আণবিক ভর কত? N2O এর আণবিক ভর হলো, নাইট্রোজেন হচ্ছে কত 14, যেহেতু নাইট্রোজেন 7 নম্বর মৌল, আণবিক পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, কারণ অক্সিজেন 8 নম্বর মৌল, পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে কত হবে আমাদের এখানে 28 আর 16, 28 আর 16 কত 44 নাকি? 44 গ্রাম। ওকে, এবং দেখো সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে কত, সালফার হচ্ছে, যেহেতু সালফার 16 নম্বর মৌল, পারমাণবিক ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেন 64, 16 × 2 64 গ্রাম হবে তাহলে, তাই না? আচ্ছা, তাহলে দেখো নাইট্রোজেন 14, 28 আর 16 হবে 44 গ্রাম। তাহলে বলো এর আর পারমাণবিক ভর কিন্তু সালফার ডাইঅক্সাইডের চেয়ে কি কম, তাহলে তার ব্যাপন হার কি হবে, বেশি হবে। অর্থাৎ N2 এর পারমাণবিক এই তোমার কি ব্যাপন হার সালফার ডাইঅক্সাইডের চেয়ে কি হবে, বেশি হবে। যার ভর কম তার ব্যাপন হার কি বেশি। ওকে, সো এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবা আশা করি। এখন দেখো আমরা যাব, সেটা হলো এই তিনটার মধ্যে, যেমন 6। তো এখানে আমাদের বলে দিতে হবে XYZ প্রচলিত কোনো প্রতীক নয়। তাহলে এখানে প্রশ্ন লিখে থাকবে XYZ প্রতীকী অর্থে ব্যবহৃত। তাহলে প্রতীকী অর্থে ব্যবহৃত, এগুলো অ্যাকচুয়ালি কি নয়, সংকেত নয়। আচ্ছা, তাহলে যাব আমরা 6 নাম্বার মৌল হচ্ছে কার্বন, রাইট? তো কার্বনের সাথে হাইড্রোজেন, সো কার্বনের সাথে হাইড্রোজেন CH4, তো 2 মোল হাইড্রোজেন CH4 মিথান গঠিত হবে। দেন Y হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, তাহলে NH3 অ্যাকচুয়ালি এটাকে আমরা এভাবে লিখি N2 + 3H2 2NH3, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা ফ্লোরিনের সাথে হাইড্রোজেন HH2, তাহলে আমাদের HF বেসিক্যালি HF বা 2HF বলতে পারো। 2HF দিলে এদিকে যদি F2 প্লাস এটা, ঠিক আছে, এভাবে লিখতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা যদি তীর চিহ্ন দিলাম HF দিলাম, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ফ্লোরাইড, এই তিনটার মধ্যে আমরা দেখি কার পারমাণবিক ভর বেশি। আচ্ছা, CH4 এর ক্ষেত্রে কার্বন হচ্ছে 12, যেহেতু কার্বন 6 নম্বর মৌল, পারমাণবিক ভর হচ্ছে 12, আর হাইড্রোজেন 1 × 4, দ্যাট মিনস সেটার আসবে 16 গ্রাম। আচ্ছা, এখন দেখো NH3, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস 1 × 3, তাহলে হবে 17 গ্রাম। আর আমাদের HF হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 1, ফ্লোরিন হলো 9 বড় 19, তাহলে হবে কত 19, দ্যাটস 20। তো বুঝতেই পারছো এখানে মিথানের পারমাণবিক ভর সবচেয়ে কম। তো মিথানের বা আমাদের কি মিথানের ব্যাপন হার অবশ্যই কি হবে, অ্যামোনিয়ার চেয়ে বেশি হবে। আবার অ্যামোনিয়ার ব্যাপন হার হাইড্রোজেন ফ্লোরাইডের চেয়ে বেশি হবে নাকি, ইজি না? তাহলে 4 নম্বর আর 5 নম্বর প্রবলেম দেখো। এইটা হলো যশোর বোর্ড 24 সালে এসেছে, আর এটা হলো কুমিল্লা বোর্ড 23 এসেছে। সো আমরা এই কোয়েশ্চেনটা দেখি, XYZ এর ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা করো। এটার সাথে আমরা হাইড্রোজেন যোগ করব। সো দেখি আমরা C2H2, এটা হচ্ছে বেসিক্যালি ইথাইন। তো এটা লিখে কিন্তু এইরকম ভাবে,
কার্বন কার্বন ট্রিপল বন্ড এইচ এইচ, তার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, যদি হাইড্রোজেন যুক্ত হয় নিকেল প্রভাবকারী উপস্থিতিতে, তখন অ্যাকচুয়ালি এরকম হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে যায়। আই মিন এটা হবে এরকম, এটা দুইভাবেও সম্ভব। যদি আমরা নিকেল ইউজ করি, অ্যাকচুয়ালি এটা দুইটা নিকেল লাগে, দুইটা হাইড্রোজেন লাগে। তখন আমাদের যদি নিকেল ইউজ করি, তাহলে ইথিন থেকে আমরা কি পাই, দেখো এরকমই হবে বিক্রিয়াটা, মূল বিক্রিয়াটা হচ্ছে এরকম। তখন আমরা এই ট্রিপল বন্ডটা ভেঙে যায়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা থাকে, এদিকে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়, এদিকে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়। মানে আমরা বিশেষ করে বেসিক্যালি এটা তিনটে হবে, তখন এদিকে ওষুধে দুটো, ওষুধে দুইটা, CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3। সো এটাকে আমরা বলি C2H6, C2H6। সো এটা হচ্ছে ইথেন, ইথেন। এটা একটু খেয়াল করবা, কারণ অনেকেই দেখা যাবে হয়তো এটাকে এভাবে লিখো C2H4 হিসাবে চিন্তা করবা না, কারণ নিকেল ইউজ করলে কিন্তু এখানে এরকম হবে। এই বিক্রিয়াটা যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করি, যারা 9-এ আসো তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে বুঝতে, যারা 10-এ আসো তাদের জন্য সহজ হবে। তো আমি জিনিসটা ফুল ব্যাখ্যা দিচ্ছি এরকম, CH ট্রিপল বন্ড CH, যদি আমরা এখানে হাইড্রোজেন যোগ করি, দেখো প্যালাডিয়াম বেরিয়াম সালফেট যদি ইউজ করো, এই মিক্সারটা যদি ইউজ করো, তখন হবে CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ একটা ডাবল বন্ড ভাঙবে তখন, যদি আমরা কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি। আর টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর যদি এরকম হয় CH ট্রিপল বন্ড CH, যেটা আমরা C2H2 বলছি, কিন্তু এর সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, দুই অণু হাইড্রোজেন হবে, তখন অটোমেটিক নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন হবে আমাদের এটা এরকম CH3 ট্রিপল বন্ড CH3। আচ্ছা, তখন ইথেন উৎপন্ন হবে, ইথেন উৎপন্ন হবে, এটা যেন মাথায় রাখো। সো এটা বল করা যাবে না, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হবে যদি নিকেল ইউজ পরিবর্তে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি। আর যদি আমরা নিকেল ইউজ করি, দেন অবশ্যই এটা অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা, তার মানে আমরা সমতাটা গুরুত্বপূর্ণ, এখানে সমতা না জানলে তুমি আটকে যাবা। সুতরাং আমি অনেক সলিউশনে দেখেছি বাজারের, যারা এটাকে কি লিখেছে, মানে এরকম C2H2 এটার সাথে যখন হাইড্রোজেন যোগ করছে লিখে দিয়েছে C2H4, এটা হবে না, এটা হবে এরকম C2H2 প্লাস 2H2, C2H6 ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। ওকে, এভাবে লিখতে হবে, ঠিক আছে, ইথেন। ওকে, দেন সালফারের সাথে অক্সিজেন যোগ করলে আমরা কি পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা এক্স কি পেলাম, এক্স হচ্ছে C2H6 ইথেন, এটা হচ্ছে এক্স। ওকে, N2 প্লাস 3H2 আমরা প্রিভিয়াস সিকিউতে দেখেছি সেটা, N2 প্লাস 3H2, এটা বেসিক্যালি মূল রিঅ্যাকশন হবে এরকম N2 প্লাস 3H2 2NH3, তো এটা হচ্ছে জেড। ওকে, তাহলে XYZ এর ব্যাপন হার ক্রম ব্যাখ্যা করো, পারবো আমরা। এরপরে C2H6 এর ব্যাপন হার কত হবে, কার্বন 12 × 2 প্লাস 1 × 6 24, 24 আর 6 কত হবে 30 গ্রাম। আর সালফার ডাইঅক্সাইড আমরা পারবো, সালফার 32 প্লাস 16 × 2, তো 64 গ্রাম হবে। আর কত হবে NH3, NH3 সবচেয়ে কম ভর হবে, কারণ নাইট্রোজেন 14 প্লাস 1 × 3, তাহলে 17 গ্রাম। তাহলে এরপর কম, এর ব্যাপন হার সবচেয়ে বেশি, এরপর ব্যাপন হবে ইথেন, এরপর হবে সালফার ডাইঅক্সাইড। সো আশা করি ক্লিয়ার। ওকে, এরপর দেখো আমরা যেটা যাব সেটা হলো এই বিষয়টা। ওকে, সেটা একটু খেয়াল করো, এক গ্যাস দুটির মধ্যে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, একটা হচ্ছে ভিনেগার। ভিনেগার বলতে বেসিক্যালি 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডে জলীয় দ্রবণ, ইথানিক বলতে CH3 CWH, এটার কি 4 থেকে 10%, এসএসসিতে 4.10%, এইচএসসিতে লিখছে 6 থেকে 10%। যাক, দেন কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 .NH2 ডেকাহাইড্রেট সোডিয়াম কার্বনেট, এটাকে আমরা বলি কাপড় কাঁচা সোডা। এই দুইটার বিক্রিয়ায় X উৎপন্ন হবে। সো যেখানে কার্বনেট থাকবে সেখানে মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, এই প্যাটার্ন এভাবে ভেঙে যাবে। সো ওকে, টেনশন করার কিছু নেই। তাহলে এটার সাথে সোডিয়াম আছে, তাহলে আমাদের এরকম হবে CH3 CWNA প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস 10 অণু পানি উৎপন্ন হবে। সেই হচ্ছে বিষয়, 10 অণু না, অ্যাকচুয়ালি এখানে অলরেডি 10 অণু পানি আছে, আর এখান থেকে
ও চলে যাবে, এখান থেকে ইস চলে যাবে, আলটিমেটলি আমাদের 11 অণু হয়ে যাবে, 11 অণু পানি উৎপন্ন হবে। তারপরে আমরা এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া পানি উৎপন্ন হয়, টোটাল 11 অণু পানি হয়ে যাবে, 11H2। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত বিষয়টা হলো এক্স, এটাই হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আর ম্যাগনেসিয়ামের সাথে H2 ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন বের করে ফেলতে পারবে, প্লাস ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াই। তাহলে এক্স হলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াই হলো হাইড্রোজেন। তাহলে বলো বর কার বেশি? বড় বেশি কার্বন ডাইঅক্সাইড বেশি হবে, কারণ এটা হচ্ছে 1 × 2, 2 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কত? 12 + 16 × 2, টোটাল 44 গ্রাম। তাহলে বর কার কম? এর কম। তাহলে আর ব্যাপন হার বেশি, আর ব্যাপন হার কম। আশা করি এটা বোঝা গেল নাকি? 6 নম্বর এবং 7 নম্বর প্রবলেম দেখো। এখানে বলা হচ্ছে ব্যাপন হার দুটি একই হবে কি গ্যাস দ্বয়ের? এখানে দুইটা গ্যাস কেমন হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। সো খেয়াল করো, যে কোনো কার্বনেট যদি ভেঙে যায় বা নাইট্রেট যদি ভেঙে যায়, খেয়াল করো এই বিষয়টা বুঝো। এখানে কার্বন ডাইঅক্সাইডটা বা অক্সিজেন হবে, এখানে কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কি হবে? অক্সিজেন হবে। সো আচ্ছা, একটা কারেকশন দিয়ে দিই তোমাদেরকে, সেটা হলো আমরা কিছুক্ষণ আগে যেটা সলভ করেছি সেটা হচ্ছে কি 4 নম্বর সিকিউ, যেটা 5 নম্বর সিকিউ, যেটা সেখানে ছিল এরকম আমাদের ইথানোয়িক অ্যাসিড, রাইট, ভিনেগার CH3COOH, এটার সাথে আমরা যখন Na2CO3.10H2, সেটা হলো কি কাপড় কাচা সোডা, তখন বলছিলাম ভালো করে বুঝো এখানে কত অণু পানি উৎপন্ন হবে। আমি একটু মনে হয় একটু করে হয়তো আমার কারেকশন করতে হবে। CH3COONA, একটু জিনিস চিন্তা করো, কার্বনেট ব্যাঙ্গে এটা তো অবশ্যই এটার সাথে হবে, তো এটা 2 মূল, এখানেও আসলে 2 ইউজ করা দরকার ছিল, তখন আমাদের এখানেও 2 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখ সমতা যদি বলো, কারণ এটার একটা ব্যাখ্যাটা হলো এখানে 10 অণু অলরেডি পানি আছে, এখানে কার্বনেট যখন ভেঙে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড এবং কি হবে? অক্সিজেন হবে, রাইট, ও হবে। তো এখানে আমাদের যেহেতু এখানে 2 মোল আছে 2H2, আর এখানে আমাদের কি হচ্ছে 2 মোল, তাহলে এখানে H উৎপন্ন হচ্ছে 2টা H প্লাস একটা OH মাইনাস, তাহলে 11 মোল পানি। আশা করি ঠিক আছে, আমি মনে করছিলাম 12, 10 অণু পানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো এখানে যেহেতু নাইট্রেট ভেঙে যাচ্ছে, তাহলে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট সমতাটা হবে ডিরেক্টলি এরকম 2, তাহলে এদিকে হবে আমাদের 2NO2। আচ্ছা, দেন আমাদের কি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে অ্যাকচুয়ালি, ম্যাগনেসিয়াম নাইট্রেট আমি লিখে ফেলি, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড লিখে ফেলি আমরা, যেহেতু এখানে যেটা ভেঙে গেলে 2টো উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। সো সমতাটা মনে রাখবা 2 to 4, সমতাটা তোমরা একটু ম্যাচ করে দেখিও, আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিছি। ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, দেন অক্সিজেন উৎপন্ন হবে, দেন নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দ্যাট মিনস এটা হলো আমাদের সলিড বি এবং বি, এখানে গ্যাস, তাহলে অক্সিজেন, যেহেতু অক্সিজেন অলরেডি এখানে আছেই, তাহলে আরেকটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, তো কোনটি ব্যাপার হার বেশি আমরা বের করে ফেলতে পারবো, যেহেতু অক্সিজেন হচ্ছে আমাদের কত? অক্সিজেন হচ্ছে কত? 16 × 2, 32 গ্রাম নাকি? আর NO2 যদি বলো 14 + 16 × 2, তাহলে কত হবে? 32 আর 14 কত হবে? 46 গ্রাম। তাহলে অবশ্যই এরপর কম, এর ব্যাপন হার বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান ফর টুডে, দ্যাট ইজ সেটা হলে দেখো XY মৌলের প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে X2 এবং N2। তাহলে X2 কি হবে? X হচ্ছে দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 15, তাহলে সেটা হচ্ছে N2, রাইট, কারণ গ্রুপ 15 মৌল হচ্ছে কি নদীতে পানি আসে সকাল বিকাল সকাল বিকাল, সো এরকমই বিষয়টা। সো টেনশন করার কিছু নেই। নাইট্রোজেন হচ্ছে কি আমাদের এখানে কি হলো, নাইট্রোজেন হচ্ছে আমাদের তাহলে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের জন্য হচ্ছে আমাদের ফসফরাস, তাহলে N2 এবং P2, Y2 হলে Y2 হলে P2 হবে। আচ্ছা, দ্বিতীয় এখানে গ্রুপ ভিন্ন আছে, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে একটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের জন্য গ্রুপ 15 সালে, সেটা হচ্ছে নাইট্রোজেন, সেটা হলো নাইট্রোজেন, একটা হলো নাইট্রোজেন, আরটা হচ্ছে কি আমাদের গ্রুপ 17 তৃতীয় পর্যায়ের, তাহলে সেটা হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে কি ক্লোরিন নাকি?
আচ্ছা, তো একটা হচ্ছে N2 আর একটা হচ্ছে Cl2, তাহলে অবশ্যই আমরা পারবো। এটা 14 × 2 28 গ্রাম, আর ক্লোরিন হচ্ছে 35.5 × 2, তাহলে 71 গ্রাম। আমি এবারে দেখাচ্ছি, সেটা হলো X2 দ্বিতীয় পর্যায়ের জন্য 15 গ্রুপ 15, তাহলে সেটা হবে কি নাইট্রোজেন। আর তৃতীয় পর্যায়ের জন্য গ্রুপ 17, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ক্লোরিন। ওকে, তাহলে বরবার যার বেশি তার ব্যাপন হার কম হবে আর কি, তাহলে নাইট্রোজেনের ব্যাপন হার কি হবে, বেশি হবে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের লেকচার 4। ব্যাপন হার নিয়ে আমরা অলরেডি, ব্যাপন এবং নিঃসরণ নিয়ে অলরেডি দুইটা, এইটা সহ দুইটা ক্লাস হবে। আরও একটা ক্লাস করাবো আমরা, ওই লেকচারে আমরা প্রায় 6টা সিকিউ কভার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের একদম সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।